নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। ডাক্তার প্রকাশ মল্লিক লাইভ নিয়ে আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক রবিবার আমরা এই অনুষ্ঠানে আমাদের শরীরের নানান সমস্যা নিয়ে কথা বলে থাকি, এক এক দিন এক একটা বিষয় নিয়ে কথা বলি এবং হোমিওপ্যাথি কতদূর এগিয়েছে, কতটা সফল সেই সমস্ত রোগের নিরাময়ের ক্ষেত্রে আজকেও আমরা সেই বিষয়েও কথা বলবো। নার্ভের সমস্যা, যা এখন জ্বলন্ত সমস্যা বলা যেতে পারে, যে সমস্যা কার্যত ঘরে ঘরে, কিন্তু কেন, আর হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কতটা সফলতার সঙ্গে হচ্ছে, এই সবটাই তুলে ধরবেন আমাদের সঙ্গে শহরের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত ডাক্তার প্রকাশ মল্লিক লাইভে। স্যার, অবশ্যই যে বিষয়টি আমরা তুলে ধরবো যে নার্ভের সমস্যা এবং হোমিওপ্যাথি কতটা সফল, কিন্তু স্যারকে নিয়ে যে কথাটা বলতেই হচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে তিনি এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে বলা যেতে পারে যিনি শুধু হোমিওপ্যাথির চিকিৎসাই করছেন না, একাধারে চিকিৎসার পাশাপাশি তিনি কিন্তু করছেন গবেষণাও। বাস্তবিক জীবন থেকে তার নিজস্ব কিছু পরীক্ষা নিরীক্ষা, নিজস্ব কিছু গবেষণা, যা হোমিওপ্যাথিতে তিনি ইনক্লুড করে চিকিৎসা বিজ্ঞানে রোগীদের ক্ষেত্রে তাদের সহায়তায় তাদের নিরোগ করার চেষ্টা করছেন। তাই আপনিও যদি দেখাতে চান স্যারকে, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে সমস্তটাই জানিয়ে দেওয়া হবে কবে কোথায় তিনি বসছেন, কিভাবে আসবেন। আর যদি এই অনুষ্ঠানে ফোন করতে চান, তারও নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি ফোন করুন বলে যে নাম্বার দুটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে স্যারের সঙ্গে কথা বলতে পারেন। স্যার, নার্ভের সমস্যা এটা এখন জ্বলন্ত সমস্যা বলা যেতে পারে, একদম ঘরে ঘরেই রয়েছে, তো এটা এত বাড়ছে কেন, মানে বাড়ার কারণ কি নার্ভের সমস্যা? অ্যাকচুয়ালি এই নার্ভের এবং ব্রেনের অসুখের উপরে আমি একটা বইও লিখেছি, যদিও এটা ছোট বই, কিন্তু আসলে এই বইটা লেখার কারণ হলো যে অ্যাকচুয়ালি অনেকেরই ধারণা যে নার্ভের চিকিৎসা হোমিওপ্যাথিতে হয় না, কিন্তু হয়, এটা তো প্রমাণ করার জন্য আমার বইটা লেখা। এবং আমার দীর্ঘ 40 বছর ধরে বিভিন্ন রোগের এবং নিউরোলজিক্যাল যে সমস্যা, অনেক সময় নানা কারণে নিউরোলজিস্টরা তাকে অপারেশন করে নেওয়ার কথা বলে, কিন্তু এখন আমরা সৌভাগ্যের কথা বলবো, যারা সত্যি সৎ নিউরোলজিস্ট তারা কিন্তু এখনও আমাদের কাছে পেশেন্ট পাঠিয়ে দেয়, কারণ রেজাল্টটা অপারেশনের পরে আরও খারাপ হয়ে যায়, অনেক সময় সে পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায়। এবং সেই প্রেক্ষিতে আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমরা তাদেরকে সহজ স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করতে পারি। তাই নিউরোলজিক্যাল যে কোনো সমস্যাতে আপনার হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়। এবং নিউরোলজিক্যাল সমস্যা কিন্তু মাথা ধরা, মাইগ্রেন থেকে আরম্ভ করে বেল পলসি, পার্কিনসন ডিজিজ, হ্যাঁ, এবং মৃগী, এবং নট অনলি দ্যাট, আপনার যে করোনার পরবর্তী, আমি অনেক পেশেন্ট পাচ্ছি বা পেয়েছি, সেটা হলো যে করোনার পরবর্তী সময়ে সবাই জানে যে করোনাতে লাংস এফেক্ট হয়, কিন্তু ব্রেন হচ্ছে সুপ্রিম, এবং সেই ব্রেনও কিন্তু সেখানে অক্সিজেন লেভেল কমে যায়। এবং আপনারা জানেন যে করোনার সময় অক্সিজেন দিতে হয়েছে লাংসের কারণে হয়তোবা, কিন্তু সেই অক্সিজেনটাও যদি ব্রেনে কমে যায় তার নিউরোলজিক্যাল এফেক্ট হয়। এবং সেই কারণেই পেশেন্ট কিন্তু নানাভাবেই তার কিন্তু মানে নানা সমস্যায় জর্জরিত হয়ে যান। সেক্ষেত্রেও হোমিওপ্যাথি লাক্ষণিক চিকিৎসায় তারা কিন্তু মানে অনেকটাই, কেন বলবো, পুরোপুরি তারা প্রায় সুস্থ আছেন। এবং তার লাংসের সমস্যা, আমরা হোমিওপ্যাথি কিন্তু একটা হোলিস্টিক ট্রিটমেন্ট করি, নট অনলি আমরা সেটা একটা মাত্র লক্ষণের সঙ্গে হোলিস্টিক ট্রিটমেন্ট করার কারণে শারীরবৃত্তীয়ভাবে উনি পুরোপুরি ভালো থাকেন। একদম। স্যার, এই যে মানে করোনার বিষয়টা আপনি বললেন, এটা দিয়ে সবার আগে জানতে চাইবো, করোনার পর কোন ধরনের নার্ভের সমস্যা বেশি দেখছেন এবং সেটা হোমিওপ্যাথিতে কিভাবে ট্রিটমেন্ট করছেন? কারণ আমরা জানি এই আবহটাও কিন্তু করোনার মধ্যেই আমরা রয়েছি, অবশ্যই সাবধান রয়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি করোনার যে সমস্যা, আমরা লাংসের যেহেতু নানা রকম সমস্যা হয় এবং তার সঙ্গে সঙ্গে ব্রেনের কিন্তু আমাদের পার্কিনসন হতে পারে, বেল পলসি হতে পারে, ইভিন স্ট্রোক হতে পারে। তার কারণ যে আপনি যখন তার ব্রেনের যে অক্সিজেন লেভেলটা যদি ত্বরান্বিত হয় বা এদিক সেদিক ইকুইলিব্রিয়ামটা না থাকে, তখন কিন্তু তার টাইমিং, এবং অনেক সময় কি হয় না, ব্রেনে কিন্তু হেমারেজ হতে পারে, এবং হেমারেজ হয়ে গিয়ে সেখানে কিন্তু ব্লাড জমে যেতে পারে, ক্লট অফ দি মানে হেমাটোমা আমরা বলি, সেটার কারণেও কিন্তু তার স্ট্রোক হয়ে যেতে পারে। স্ট্রোক হয়ে গেলে যে দিকটা এফেক্ট হবে, হয়তো লেফট সাইড, রাইট সাইড, প্যারালিসিস পর্যন্ত হয়ে যেতে পারে। তাই করোনা হলেই আমরা কিন্তু নিউরোলজিক্যাল ব্যাপারটাও ভাববো, এবং খাদ্যের ব্যাপারটা ভাববো, ব্যায়ামের কথা ভাববো, এবং ভালো অক্সিজেনযুক্ত জায়গায় যেতে হবে, এবং সেইগুলো যদি না করি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, তবেই কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বাড়লে করোনার পরেও কিন্তু করোনার পরবর্তী কিন্তু যে এফেক্ট, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায়। সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনি কিন্তু এই সমস্যার হাত থেকে
রক্ষা পেয়ে যেতে পারেন। একদম স্যার, এই জায়গাটায় আসবো আপনার কাছে যে আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে যাদের স্ট্রোক হয়, অর্ধেকটা বডি প্যারালাইজড হয়ে যায় বা ফুল বডি, বা অনেক সময় হাত পা মুখ কাজ করে না, মুখ বেঁকে যায়, তো আফটার স্ট্রোক সেই যে নিউরোলজিক্যাল একটা বিশাল ধাক্কা তো তার হিউম্যান বডিতে, তো আফটার স্ট্রোক কিভাবে এই সমস্যাগুলো হোমিওপ্যাথিতে কতটা কার্যকর, কতটা সফল হয় তার নিরাময়ের ক্ষেত্রে? হ্যাঁ, এক্ষেত্রে আমি একটু আগে থেকেই বলবো যে স্ট্রোক কি করে বুঝবেন, স্ট্রোক বুঝবেন কি করে। আসলে স্ট্রোক হওয়ার সময় দেখবেন যে অনেক ঘাম দেবে এবং সেই ঘামটা অনেকটা ফ্যানটা ছেড়ে দিলেও সে কিন্তু সহজেই ঘামটা থামে না। তখনই কিন্তু বুঝতে হবে যে উনি কিন্তু স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। তাই সম্ভব হলে ডাক্তার দেখানো এবং পরবর্তী সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া। যদিও আমরা ওই স্ট্রোকের পেশেন্ট ডাইরেক্ট পাই না, এটা সত্যি কথা বলতে কি, কিন্তু স্ট্রোক পরবর্তী ক্ষেত্রে যাদের লেফট সাইড রাইট সাইড তার প্যারালিসিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর পেশেন্ট পাই এবং সাকসেসফুলি আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়। এক্ষেত্রে আমার একটা নিজস্ব ধারা আছে, আপনারা জানেন, এবং আমি তো একটু অন্যরকম, সেই জন্যে হাইপোথ্যালামাস বলে ব্রেনকে কন্ট্রোল করে এবং সেই জন্যে আমি একটা কোম্পানিকে দিয়ে হাইপোথ্যালামাস থেকে থ্যালামাস 30 বলে একটি ওষুধ আবিষ্কার করেছি বলা যায়, ব্যবহার করছি, এবং সেটা দিয়ে আমরা অসংখ্য নিউরোলজিক্যাল প্রবলেমগুলোকে পুরোপুরি সলভ করে দিতে পারি। এবং শুধু নিউরোলজিক্যাল প্রবলেম, আর যাদের নিউরোলজিক্যাল প্রবলেম আছে তাদের ক্ষেত্রে যেমন হয়, আবার যাদের হওয়ার সম্ভাবনা থাকে তাকে প্রতিরোধও করে দিতে পারি। যেমন পার্কিনসন ডিজিজ, হাত কাঁপা, এবং সেই হাত কাঁপাটা কিন্তু আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আছে আফটার এজ অফ 60 বা 70, তারা কিন্তু আমাদের কাছে কেন আসে? পার্কিনসনের কিন্তু এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ কোনো চিকিৎসাই বেসিক্যালি নেই, কিন্তু আমরা ব্রেনের যে সমস্ত জিন গ্রুপের মেডিসিনগুলো দিয়ে ভালো কাজ পাই। এবং নট অনলি দ্যাট, এবং আমাদের কাছে যে পেশেন্ট আছে তাদের কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমার কাছে এরকম পেশেন্ট এসছে বেশ কয়েকটি, তাদের কিন্তু গলব্লাডার স্টোন আছে, কিন্তু এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ বলছে এটাকে গলব্লাডারটা এমন একটা জায়গায় আছে অপারেশন করা যাবে না, বা অপারেশন করলে ক্যান্সার দেখা দেবে। এই ভাবনা থেকে তারা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হয়। সেই সব পেশেন্টকে আমরা যেমন গলব্লাডারের সমস্যা থেকে ভালো রাখতে পেরেছি, পার্কিনসন ডিজিজটাকে 100% না হলেও 85% ভালো রাখতে পেরেছি, কারো বা 70% ভালো রাখতে পেরেছি। মোট কথা হোমিওপ্যাথি চিকিৎসায় তারা ভালো আছে, যেটা কিন্তু আদার দেন অন্য প্যাথিতে তারা ভালো ছিল না। এবং এক্ষেত্রে একটা লাভ কি, যত প্যাথি আছে তার কিন্তু সাইড এফেক্ট আছে, হোমিওপ্যাথিরও সাইড এফেক্ট আছে, কিন্তু লেস সাইড এফেক্ট। হোমিওপ্যাথি চিকিৎসা করার ফলে ওইসব বয়স্ক মানুষদের ক্ষেত্রে তাদের সাইড এফেক্টটা কম হওয়ার কারণে তারা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে তাদের সুবিধা হয়। একদম স্যার, মাথা ব্যথা, মাইগ্রেন, সাইনাস, যে মাইগ্রেনের সমস্যা, এটা আমাদের যত জীবনে চাপ বাড়ছে, তা সে কাজের চাপই হোক বা বাড়ির বিভিন্ন সম্পর্কের টানাপোড়েনের চাপ হোক, বা আমরা ছোটদের ক্ষেত্রে একটু কম বয়সীদের ক্ষেত্রে দেখছি যে পড়াশোনার চাপ, কেরিয়ার বিল্ড আপের চাপ, মাইগ্রেন কিন্তু তত বাড়ছে। এটাও তো একটা নার্ভিক সমস্যা। এই মাইগ্রেন কি চিরতরে মুক্ত হওয়া যায় হোমিওপ্যাথিতে? হ্যাঁ, একটা বিরাট প্রশ্ন, এবং মাইগ্রেনে এটা কিছু মনে করবেন না, আলোচনা প্রসঙ্গে বলছি, এবং আমার 40 বছর অভিজ্ঞতা থেকে বলছি, এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ এর কোনো ওষুধ নেই। স্যারিডন গ্রুপের ওষুধ বা অন্যান্য ওষুধ আপনারা খান, কিন্তু ঘটনা হচ্ছে এর সঙ্গে মানসিক একটা ব্যাপার আছে, স্ট্রেস এবং স্ট্রেইন একটা বেসিক কজ ফর দ্যাট, এবং হোমিওপ্যাথিতে এটা ভালো করা সম্ভব। এর সঙ্গে কিন্তু অনেক সময় মাইগ্রেন হলেই যে কতগুলো নির্দিষ্ট হোমিওপ্যাথি ওষুধ আছে দিলেও কাজ হয় না। আমার কাছে এটা অহংকার করে বলছি না, আপনারা অহংকার নেবেন না, সে কারণে যে আমার কাছে যখন সব ফেলিওর হয়, এবং আমার ছাত্রছাত্রীরা অনেক হোমিওপ্যাথি ডাক্তারের পরিবারও আমার কাছে পাঠায়। এ প্রসঙ্গে একটা গল্প বলি, সেটা হলো যে গল্প হলেও সত্যি, বাংলাদেশ থেকে আমার কাছে একটি রুগী এসেছিল, সে ভদ্রমহিলা, খুব সুন্দরী। তো ভদ্রমহিলার মাইগ্রেন, তিনি ভারতবর্ষের সমস্ত দক্ষিণের সমস্ত হসপিটালে গেছেন। তো তার স্বামীকে আমার কাছে ক্যান্সার নিয়ে চিকিৎসা করতে এসেছিলেন। তখন বললেন, স্যার আপনার কাছে একটা আমার চিকিৎসা সম্ভব, সেটা কি না মাইগ্রেন। তা আমি বললাম, মাইগ্রেনের চিকিৎসা তো সম্ভব। বলে, স্যার আমি অনেক ওষুধ খেয়েছি, ভালো হয়নি, আপনার কাছে শেষ চিকিৎসা করব। তাকে বললাম, স্যার আপনার কোনো মানসিক সমস্যা আছে? বললো, না সেরকম নেই। আমি বললাম, দেখুন আমার মনে হচ্ছে আপনার কোনো মানসিক সমস্যা আছে। তখন তার স্বামীকে আমার চেম্বারের বাইরে পাঠিয়ে বললো যে আমার একটা মানসিক সমস্যা হলো যে উনি একটি মিলিটারি সোসাইটিতে উনি একটি হেডমিস্ট্রেসের চাকরি করতেন, কিন্তু ওটা একটা সোসাইটি পরিচালিত ছিল। ওনার ওখানকার সময়ে বা ওখানকার দেশে 35,000 টাকা মাইনে ছিল, কিন্তু ওনার সেক্রেটারি ওনাকে বেড শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু উনি বেড শেয়ার করেননি। এবং ওই যে বেড শেয়ার করেননি মানে ওর চাকরিটা চলে যায়, এবং চাকরিটা চলে যাওয়ার কারণে ওনার 35,000 টাকা যেমন লস হয়, উল্টো দিকে তার মানসিক এই যন্ত্রণা কাউকে বলতে পারেন না। অনলি দ্যাট সিমটমস
আমি কিন্তু তাকে ওষুধ দেওয়ার পরে তার 3 মাস পরে পুরোপুরি মাইগ্রেন চলে গেছে। তাই এই যে অন্বেষণ করা, একটা পেশেন্টকে বুঝতে হবে তার কোন কারণ থেকে। অনেক সময় পারিবারিকভাবেও সমস্যা হতে পারে। আমার এরকম অনেক পেশেন্ট পেয়েছি, তার বাচ্চা হচ্ছে না বলে তার গঞ্জনা থেকেও তার কিন্তু মাইগ্রেন হয়, এবং পেটের প্রবলেম থেকেও মাইগ্রেন হয়, হরমোনাল ডিসব্যালেন্স থেকে হয়, মেনসুরেশন সমস্যা হলে মাইগ্রেন হয়। সেই কারণ, লক্ষণ এবং মায়াজম, এই তিনটে সমন্বয় ঘটিয়ে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু মাইগ্রেন ভালো হয়ে যায়। আমার কাছে যত মাইগ্রেনের পেশেন্ট আছে তারা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব করে এসেও আমাদের কাছে রিলিফ পায়নি এমন কোনো পেশেন্ট নেই, এবং বেশ কিছু পেশেন্ট পুরোপুরি ভালো হয়ে গেছে, কিছু ট্রিটমেন্ট চলছে। আচ্ছা স্যার, কয়েকজন দর্শক বন্ধু একটু অপেক্ষা করছেন, একটু কথা বলিনি। বলুন, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি টিভি সাউন্ডটা একদম কমিয়ে দিন দাদা, নাহলে ফিডব্যাক এলে কথা বলতে পারবো না, প্লিজ। শুনতে পাচ্ছেন? বলুন এবার। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওই কি সমস্যা হচ্ছে, আমার ছেলের আর কি বয়স এখন 22 বছর বয়স। আচ্ছা ওর 2.5 বছর বয়সে জাপানি এনকেফালাইটিস হয়েছিল। আচ্ছা। কলকাতা শিশু মঙ্গল হাসপাতালে ভর্তি ছিল 1 মাস 10 দিন। তারপর থেকে নার্ভের সমস্যা দেখা যায়, তখন হাতটা কাঁপতো, বাঁ হাতটা হসপিটালে থাকার সময় তাই। তারপরে পিজিতে দেখিয়েছি, বয়স হতে হাত কাঁপা বন্ধ হয়েছে, আবার এখনো হয়। আর সব থেকে বড় সমস্যা হয়েছে যে রাত্রেবেলা বা দিনের বেলা যখন ঘুমিয়ে যায় তখন 3 থেকে 4 বার প্রচন্ড স্পিডে কেঁপে উঠে। যখন কেঁপে উঠে বাঁ দিকের কপালের কাছে কেটে যায়। এইটা বছর বছর চলেই আসছে। অ্যালোপ্যাথিক দেখিয়েছি, অনেক কিছু করেও কিছু কমেনি। আর হোমিওপ্যাথিকেও হাওড়া ময়দানে দেখিয়েছিলাম রসিন ঘোষকে, রসিন চক্রবর্তীকে মনে হয়, হাওড়ার মেয়র ছিল উনি আগে, উনাকে ওষুধ খেয়েছিল, তাতেও কমেনি। এখন টিভিতে খবর দেখতে গিয়ে, ডক্টর প্রকাশ মল্লিকের প্রোগ্রাম দেখতে গিয়ে। আপনি থাকেন কোথায়? আমি থাকি নিউ আলিপুরে। নিউ আলিপুরে। আচ্ছা স্যার, কিছু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হোমিওপ্যাথিতেই আপনার চিকিৎসা সম্ভব। এলোপ্যাথিতে আপনি যা করেছেন সেটাই শেষ, এনাফ। এবং তারপরেও ক্ষেত্রে হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক, কোনো ব্যক্তিগতভাবে কোনো ডাক্তার, প্রকাশ মল্লিক বলুন, যে কোনো ডাক্তারের উপরে নির্ভর করলে হবে না, আপনাকে চেঞ্জ করতে হবে ডাক্তার। এবং অ্যাকচুয়ালি ডাক্তারবাবুর যে বুদ্ধিমত্তা এবং তার গভীরতা, তার চিন্তা, এই রোগগুলো ভালো। এই কথা বলতে পারি যে হোমিওপ্যাথির যে ফিলোজফি, সেই ফিলোজফিতে কিন্তু হোমিওপ্যাথিতে আপনার চিকিৎসা সম্ভব, আপনার সন্তানের চিকিৎসা সম্ভব। ধৈর্য ধরে করতে হবে, যেহেতু আপনি অনেক দিন ধরে 2.5 বছর থেকে 22 বছর, আরেকটু ধৈর্য ধরে যদি হোমিওপ্যাথি, এবং আমি এক্ষেত্রে এই কথা বলতে পারি আপনার সন্তানের একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আর দেবব্রত বাবু, দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এটা তো খুব ক্রিটিক্যাল একটা কেস, আর 1-2 মাস নয়, অনেকটা কেস হিস্ট্রি রয়েছে। স্যার তো পুরোটা এখান থেকে বলে আপনাকে মেডিকেশন করতে পারবেন না, সেজন্য আপনি একটা কাজ করুন। দেখুন বুকিং নাম্বার রয়েছে, আপনি একবার সমস্ত রেকর্ড নিয়ে আপনার সন্তানকে নিয়ে স্যারের চেম্বারে যান, কথা বলুন, একবার দেখিয়ে আসুন। আপনি দেখুন কতটা আশ্বস্ত হন বা কিভাবে চিকিৎসা হচ্ছে, আপনি হয়তো পরিবর্তনটা বুঝতে পারবেন। বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, আজ দুপুর 2টোর পরে এই বুকিং নাম্বারে ফোন করে প্লিজ আপনি কথা বলুন। স্যার অনেক জায়গাতেই বসেন, আপনি দেখিয়ে নিতে পারেন। তবে যেটা উনি নিশ্চয়তা দিলেন স্যার, যে হোমিওপ্যাথিতে 100% না হলেও 99% তো অবশ্যই আপনার সন্তানের ভালো হয়ে যাওয়ার অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে, তাই দেরি করবেন না। আচ্ছা, আরও যারা ফোন করছেন টিভির সাউন্ড একদম কমিয়ে দিয়ে ফোন করবেন প্লিজ। আমরা যে কথাতে ছিলাম স্যার, বাচ্চাদের ক্ষেত্রে যে উনি যেটা বললেন, এই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে ছোটোবেলাতেই, মানে অনেকটা দেরি হয়ে গেছে, ছোটোবেলাতেই এটা দেখার পরে যে হাত কাঁপা বা বারবার পড়ে যাওয়া, মাথা ঘোরা, মানে তার ব্যালেন্স ঠিক নেই, নার্ভের সমস্যা বোঝা যাচ্ছে, তখনই যদি হোমিওপ্যাথিতে আসতেন তাহলে কি আজকের এই দিনটা ওনাকে দেখতে হতো না, অনেকটা আগেই কিওর হয়ে যেতেন? অ্যাকচুয়ালি ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি ঘটনা হলো কি, যে ওই বাচ্চাটা যখন তার মাতৃগর্ভে ছিল, সে মা কোনো আঘাত পেয়েছে কিনা, এবং শুধু তাই নয়, ওই মাতৃগর্ভে থাকার সময় তার যে মানে ম্যাটারনাল কেয়ারটা নেওয়া ছিল সেটা হয়নি। এবং হোমিওপ্যাথির ক্ষেত্রে মাদার্স উমে যখন থাকে, মায়ের যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায়, এটা এই খবরটা অনেকে জানেন না, যে মাদার, আপনি এলোপ্যাথি যে সমস্ত ট্রিটমেন্ট করছেন, ফলিক অ্যাসিড খাওয়াচ্ছেন, সবই ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে যদি হোমিওপ্যাথির মাইজোমেটিক ট্রিটমেন্ট করা যায় তাহলে একটা সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা, এবং দ্যাট ইজ বেস্ট পিরিয়ড ডিউরিং প্রেগনেন্সি। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে আপনার সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা। এবং তার পরবর্তী ক্ষেত্রেও এগুলো অনেক সময় হয় কি, হয়তো ফরসেপ করেছেন কোনোভাবে, বা বাড়িতে এখনও আমরা এরকম পেশেন্ট পাই, যদিও কম পাই এখন, কারণ বাড়িতে এখন তো ডেলিভারি কম হয়, কিন্তু গ্রামের দিকে এখনও ডেলিভারি হয়, দাইমা ডেলিভারি করতে গিয়ে তার লেগে যাওয়া, এবং অর্থাৎ তার ব্রেনে তার কোনো আঘাত পাওয়া,
এইগুলোর জন্য হতে পারে। এবং এখন যেটা ওনার হচ্ছে, মানে আমরা আগে যে উত্তরটা দিলাম তার কিন্তু ঘটেছে, এখন কিছুটা বেটার হয়েছে, কিন্তু তার যে ব্রেনের যে ফ্রিকোয়েন্সিটা, ওই রাত্রে যখন ঘুমিয়ে যায়, আমাদের ব্রেন অ্যাক্টিভ থাকে, ঘুমিয়ে যাওয়ার পরেও তার অ্যাক্টিভিটিটা কমে না, সেই জন্য চিৎকার করে, এবং চিৎকার করে তার যে বাস্তব অভিজ্ঞতাটা থাকে না বলে সে কিন্তু পড়ে যায়, কেটে যায়, এই সমস্যাগুলো হতে পারে। তবে এক্ষেত্রে আবার বলি যে এই বাচ্চাদেরকেও কিন্তু ট্রিটমেন্ট করা যায়, এবং তাকে যদি মায়ের কোনো ডিফেক্ট থাকে, ডায়াবেটিস থাকে, হরমোনাল ডিসব্যালেন্স থাকে, ডিউরিং দ্য প্রেগনেন্সি তার যদি ব্লাড বেরোয় এবং তার সঙ্গে তার যদি বমি অতিরিক্ত হয়, তার সঙ্গে কাশি থাকে, কনস্টিপেশন থাকে এইগুলো, এবং তার কোমরবিডিক ডায়াবেটিস থাকে, ওই সবগুলোও যদি আমরা লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি ডিউরিং প্রেগনেন্সি, তাহলে বাচ্চাটা কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। একদমই। আচ্ছা, আরো দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলবো। নমস্কার, বলুন কে আছেন? আমি কাঁটা থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন কার সম্পর্কে জানতে চাইছেন? ডাক্তারবাবু জানতে চাইছি, আমি হার্টে পেস মেকার বসানো আছে, 1 বছর খানিক হলো। আচ্ছা আচ্ছা, এইবারে আমার পন্ডালাইস আছে, ঘাড়ে পন্ডালাইস আছে, কোমরে পন্ডালাইস আছে। এবার ঘাট থেকে হয় কি, মানে দুটো ঘাড়ের শোল্ডার থেকে মনে হচ্ছে যে খুব ভারী জিনিস চাপানো আছে, চেপে ধরে একবারে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটাও একটা নিউরোলজিক্যাল প্রবলেম। আর হার্টে স্টেন বসা আছে, আপনি আমার কাছে আসুন বা না আসুন, হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব। তবে একটা কথা বলি যে প্রকাশ মল্লিক আলাদা কেন, এই যে এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, আজকে যেহেতু ফোন করলেন, কখনোই সাইলেসিয়া কোনো কারণেই খাবেন না। এটা কিন্তু বইয়ে লেখা নেই, এটা আমার উপলব্ধি। সাইলেসিয়া হচ্ছে যখন কারো গোলায় কাঁটা ফোটে তখন সেটা খেলে ভালো হয়ে যায়, কিন্তু সাইলেসিয়া যদি আপনি খান, যেহেতু আপনার স্টেন বসানো আছে, তাহলে সেই স্টেনটা কিন্তু স্টপ হয়ে যেতে পারে, আপনার মৃত্যু হতে পারে। তাই আপনি যদি কখনোই কোনো হোমিওপ্যাথি চিকিৎসককে দেখান, তখন অবশ্যই বলবেন যে সাইলেসিয়া দেয়া যাবে না, তিনিও এই বইয়ে লেখা নেই। এটা কারণ কি, এটা আমার উপলব্ধি 40 বছর জীবনে। আমার ছাত্রদের বলি যে যাদের কোনো স্টেন বসানো আছে, চোখে লেন্স বসানো আছে, তারা এটা ফরেন পার্টিকেল, আর সাইলেসিয়া ফরেন পার্টিকেলকে বের করে দিতে পারে। তাই আমি আপনাকে সচেতন করে বলে দিতে চাই, আপনি টিভি দেখছেন আজকে, সেই জন্যে আপনি কখনোই সাইলেসিয়া, এবং যেটা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখেন, আপনি আপনার জীবনে কখনো সাইলেসিয়া প্রয়োগ করতে দেবেন না। এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিষয়ে এবং পন্ডিলাইটিসের ক্ষেত্রে ব্যায়াম আর হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে ভালো রাখতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করুন, স্যার নিশ্চয়ই আপনাদের যে চিকিৎসার পরামর্শ সেটা অবশ্যই তিনি দিতে পারবেন। আপনারা দেখাতে আসুন এবং স্যারের যে সুপরামর্শ সেটাতে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। বারবার উনি একটাই দাবি করছেন, হোমিওপ্যাথিতে কিন্তু এই সমস্ত রোগের নিরাময় সম্ভব যদি আপনি সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে চলেন, যদি আপনি সমস্ত কিছু যেটা স্যাররা গাইডলাইন প্রোভাইড করবেন সেটা যদি মেনে চলেন। স্যার, নিউরো সমস্যায় আমরা ছিলাম, আপনারা তো 90টার কাছাকাছি বই, 40 বছরের এই কর্মজীবনে, চিকিৎসক জীবনে 90টির কাছাকাছি বই লিখে ফেলেছেন। স্ত্রী রোগ, জটিল রোগ, ক্যান্সার সবই রয়েছে। নিউরো রোগ সম্পর্কে কি ভেবেছেন, বা আপনার লেখালেখিতে কি কিছু? আমার তো নিউরো, নার্ভ এবং ব্রেনের জন্য আমার বই আছে, এবং বইটাকে আমি আরো সমৃদ্ধ করার কথা ভাবছি। এবং ঘটনা হচ্ছে যে এই নার্ভ সম্পর্কে দুটো বই লেখার কারণ হচ্ছে একটা, যে সেটা হলো কি না, একটা সচেতনতা যে নার্ভের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব, আর আমার ছাত্রছাত্রীদের কাছে রেখে যাওয়া আমার উপলব্ধি, আমার অভিজ্ঞতা, এবং অবশ্যই লিখছি। এবং আমার এই নার্ভের বই শুধু নয়, নার্ভ সংক্রান্ত অনেক লেখা, রিসেন্টলি আমার একটি ডেলি নিউজে এই নার্ভ সংক্রান্ত লেখা বেরিয়েছে, এবং সেটা খুব সাড়াও জাগিয়েছে। এবং ঘটনা হলো যে নার্ভ কেন, হোমিওপ্যাথিতে সমস্ত রকম চিকিৎসা সম্ভব। আমরা একদিন প্রোগ্রামও করেছি সার্জিক্যাল ব্যাপারে, এবং সার্জারির ক্ষেত্রেও আমরা কিন্তু অনেকটাই সফল। তবে আমি গোড়া নই, কিছু ক্ষেত্রে সার্জারি অবশ্যই প্রয়োজন। একদমই তাই, মানে স্যারের এই দিকগুলোই সত্যি আমাদের কাছে শিক্ষণীয়, যে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা হয়েও বলছেন যে কিছু ক্ষেত্রে অবশ্যই একটা ব্যারিয়ার তো আছে। আচ্ছা, কে রয়েছেন ফোনে আমাদের সঙ্গে, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন প্লিজ। আমি দুর্গাপুর থেকে টুটু আইচ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু এবং আপনাকে দুজনকে নমস্কার জানাই। বলছি, আমার এক ব্যথা হচ্ছে, পিঠের থেকে মাথা পর্যন্ত ব্যথা আর বুক থেকে মাথা পর্যন্ত ব্যথা। এটা হচ্ছে আমার হাঁটা চলা করলে বেশি হয়। একটু হাঁটা যদি আমি শুরু করি, তখন দেখছি যে আমার পিঠ থেকে না ব্যথাটা মাথায় চলে যাচ্ছে, আর বুক থেকেও মাথায় চলে যাচ্ছে, আর ঘাড়েও প্রচন্ড
ব্যথা হয়, তা আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করছি, কি আমার সব এমআরআই কি বলে এক্সরে ব্লাড টেস্ট সব টেস্ট হয়ে গেছে, সেরকম কিছু পাওয়া যায়নি। খালি আমার শিরদাঁড়ার উপরে একটুখানি শিরদাঁড়াটা একটু বাঁকা আছে, আর কোনো সমস্যা এখনো ধরা পড়েনি। তা আমি ওষুধ খেয়েও আমার ঘাড়ে ব্যথাটা অল্প কম আছে ঠিকই, কিন্তু আমি এই সমস্যাটার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম যে আমার হাঁটা শুরু করলেই আমার একদম পিঠ থেকে মাথা আর বুক থেকে গলা টলা গুলো মনে হয় চেপে ধরছে, খুব শরীর তখন খারাপ লাগে, রাস্তায় হঠাৎ করে মনে হয় যেন পড়ে যাবো নাকি বসতে হয় এরকম। তাই এইটা কি বেশ আমার দিদি আপনি হোমিওপ্যাথি লাইনে থাকবে? থাকুন, টুটু দি আপনি লাইনে থাকুন, স্যার নিশ্চয়ই আপনাকে কিছু বলবেন। আপনাকে এই প্রসঙ্গে বলি যে এটাকে বলে আনপ্রেডিক্টেবল প্যাথোলজি। প্যাথোলজি আপনাকে ধরতে পারেনি, কিন্তু তার মানে এই নয় যে আপনার সমস্যাটা নেই। এবং আমি অনেক পেশেন্ট পাই এই আনপ্রেডিক্টেবল প্যাথোলজি এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে তার কোনো ডিটেকশন হয়নি। অনেক সময় ফাইব্রোমায়ালজিয়া বলে একটা রোগ আছে, সেক্ষেত্রে আমাদের লক্ষণ ভিত্তিকভাবে চিকিৎসা করলে আমরা ভালো ফল পাই। আর একটা ব্যাপার হচ্ছে যে এই প্রসঙ্গে একটা ছোট আমার সত্যি ঘটনা বলি। আমি একবার বাংলাদেশ থেকে ফিরছি, একজন ভদ্রলোক, ওখানে তো আইনগত কিছু ব্যাপার থাকে, তখন একজন ভদ্রলোক খুব অসুস্থ, তাকে ধরে ধরে আমরা একটা জায়গায় বসিয়ে দিলাম, আমরা একটু হেল্প করলাম। তো কিছুক্ষণ পরে সেই ভদ্রলোক বলছে আমার দাঁড়ালে অসুবিধে হয় না, বসে থাকলে অসুবিধা হয়। উনি কিন্তু হার্টের পেশেন্ট, অপারেশন করার জন্য কলকাতায় এসেছেন। তো আমাকে তো উনি চেনেন না তখন আমি বললাম যে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, এই দাঁড়ালে ভালো থাকে, আপনি যে সিমটমসটা বললেন যে চলাফেরা করলে বাড়ে, এবং এই যে লক্ষণের ভিত্তিতে তাকে আমি একটা ওষুধ দিয়েছিলাম। আমি বললাম এটা আপনি খাবেন যতদিন না অপারেশনের জন্য ডাক্তারবাবু আপনাকে ঠিক টাইম দিতে পারেন। তো উনি খেয়ে তারপরে উনি ভালো ছিলেন, পরে আর অপারেশন না করে আমার কাছে চিকিৎসা করে স্টিল টুডে আমার সঙ্গে যোগাযোগ আছে। উনি আসতে পারছেন না বাংলাদেশ থেকে, এখন আবার উনি কালকেই ফোন করেছেন যে ডাক্তারবাবু অনেকদিন যোগাযোগ করতে পারেনি, আবার সরকার ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসা নিয়ে আপনার কাছে আসবো। তার মানে এই যে দাঁড়ালে ভালো লাগে না, এবং এইটাও কিন্তু আমাদের কাছে লক্ষণ। আর আপনার এখানে হার্টের প্রবলেম থাকতে পারে, সেটা কিন্তু যেহেতু ডিটেক্ট হয়নি তার মানে ভাববেন না আপনার সমস্যা নেই। একে বলে ফাংশনাল ডিস্টারবেন্স, ক্যান নট ডিটেক্টেড বাই দি এনি ডায়াগনোসিস। এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু যখন কোনোভাবেই কেউ কিছু করতে পারছে না, শুধু লক্ষণের ভিত্তিতে আমরা চিকিৎসা করে তাকে কিন্তু পুরোপুরি ভালো করে দিই। আর পেনের ক্ষেত্রে যে চিকিৎসা আমাদের করা হয় বাস্তবিক ক্ষেত্রে পেন কিলার কিন্তু পরে কিন্তু কিডনি এফেক্ট করে দেয়। সেই জন্য হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমরা সেফ, হোমিওপ্যাথি চিকিৎসা নিন, অবশ্যই ভালো থাকবেন, ব্যায়াম করুন আর মনকে উৎফুল্ল রাখুন। কারণ আপনার স্ট্রেস এবং স্ট্রেনও কিন্তু নার্ভের রোগের কারণ। এবং যদি আপনার কোনো কোমরবিটি থাকে, ডায়াবেটিস থাকে, হরমোনাল ডিসব্যালেন্স থাকে, থাইরয়েড থাকে, সেগুলো নিরিখেও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এবং যে ডাক্তারবাবুকে চিকিৎসা করবেন তাকে সব খুলে বলবেন। আপনি ভাবছেন শুধু ব্যথাটা বলবেন না, যা কিছু হয় সব বলবেন, তাহলেই আপনি উপকার পাবেন। একদম। এবং বুকিং নাম্বার দেখতেই পাচ্ছেন দিদি, আপনি যিনি ফোন করেছিলেন, কাইন্ডলি আপনি ফোন করে নিন এবং কেস হিস্ট্রি নিয়ে স্যারের সঙ্গে দেখা করুন, নিশ্চিতভাবে আপনি নিরোগ হয়ে যাবেন। আরও একজন দর্শক বন্ধু আছেন, বলুন কে আছেন আমাদের সঙ্গে? যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়েছে। যারা ফোন করছিলেন একটু তো লাইনে অপেক্ষা করতে হবে আপনাদের। স্যার আপনি যে কথাটা বললেন ওই রোগীকে যিনি ফোন করেছিলেন, এরকমভাবে মানে যেটা ডিটেক্ট হচ্ছে না সেটার চিকিৎসা কিভাবে হোমিওপ্যাথিতে সম্ভব? এটাই মজার ব্যাপার। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, প্রতিদিন সন্ধ্যে 6টায় অজ্ঞান হয়ে যায়। এটাও কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেম, এবং ভারতবর্ষের সমস্ত চিকিৎসা পদ্ধতিতে তাকে চিকিৎসা করা হয়েছে কিন্তু ভালো হয়নি। তো আমার কাছে লাস্ট অফ অল পেশেন্টটা আছে, আমাকে একটা হোমিওপ্যাথি চিকিৎসক বন্ধুই পাঠিয়েছে। তা আমি তাকে একটা ওষুধ দিয়েছি। আমরা প্রতিদিন ফোন করতাম যে 6টার সময়, তো বলতো যে একটু ডিউরেশনটা কমেছে, ব্যথাটা কমেছে, পরপরই ভালো হয়ে যায়। আমার এক স্যার আছেন, তিনি নিউরোলজিক্যাল ডাক্তার, তিনি এমডি। তাকে বললাম স্যার এটা কি করে সম্ভব হলো? তখন তিনি ওই ভাষাটা বলেছিলেন, যেই ভাষাটা আমি আগে থেকে বললাম যে আনপ্রেডিক্টেবল প্যাথোলজি। কেন প্যাথোলজি ডেভেলপ হয়নি, কিন্তু তোমার ওষুধে ভালো হয়েছে। এখানেই হোমিওপ্যাথি মিরাকেল। আর এই জন্যই হোমিওপ্যাথি কিন্তু আজকে গ্রহণযোগ্য হচ্ছে সারা বিশ্বে। তার কারণ যখন কোনো মানে একটা কথা ছিল যে যার নেই কোনো প্যাথি সে করে হোমিওপ্যাথি, আমি বলি যে রোগ সারে না কোনো প্যাথিতে সে রোগ সারে হোমিওপ্যাথিতে। অতএব আপনার আশার আলো দেখাতে পারে হোমিওপ্যাথি। শুধু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে। স্যার অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা নার্ভ মানেই জানি একটা কঠিন বিষয়, কিন্তু সেই কঠিন বিষয়টায় যে হোমিওপ্যাথিতে কত সহজভাবে সেরে যেতে পারে, এটাই বোধহয় মল্লিক মেথডের কারিশমা, এটাই বোধহয় মল্লিক মেথডের চমৎকার। তাই যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন, ফোন করেননি, আর যারা ফোন করলেনও, যাদের বিভিন্ন রকম সমস্যা আছে, শুধু নার্ভ নয় বা নার্ভের সমস্যাতেও হয়তো জর্জরিত, ওষুধ খেয়ে খেয়ে আর পারছেন না,
আর দেরি করবেন না, অনেকটা দেরি করে ফেলেছেন, আর দেরি করবেন না। আর যাদের সদ্য সদ্য ধরা পড়ছে নার্ভের সমস্যা, যাতে দেরি না হয় যোগাযোগ করুন। বুকিং নাম্বার যাচ্ছে টিভির একদম কর্নারে, দেখুন বুকিং নাম্বার এবং হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন। স্যার কবে কোথায় বসেন সমস্তটা জানিয়ে দেওয়া হবে। শুধু নার্ভ নয়, A to Z সমস্ত রোগেরই চিকিৎসা করে থাকেন, সুচিকিৎসা এবং 99% নিরোগের আশ্বাস দিয়ে থাকেন ডাক্তার প্রকাশ মল্লিক। স্যার অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, ভালো থাকুন আপনারাও। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।